বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ফার্স্ট সামেটিভ যে মূল্যায়ন আছে সে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আশা করি তোমরা পরীক্ষা অত্যন্ত ভালো দিয়েছ। দেখা যাক আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করছি। প্রথম যেটা আছে সেটা হলো দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি? এটা হবে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো অপশান ডি, পারসেক হবে। অন্যগুলো মিটার, কিলোমিটার, আলোকবর্ষ হবে না। সবচেয়ে বড় একক অবশ্যই পারসেক হবে। দুইয়ের প্রশ্ন আছে L⁻⁻², এটা কার মাত্রা? এটা ঘনত্ব, ত্বরণ, বেগ, বল দেয়া আছে। অবশ্যই অপশান সি, এটা ত্বরণের মাত্রা হবে। তারপরে আমরা চলে আসব রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। এটা অপশান এ আছে ভর, অপশান বি আছে রৈখিক ভরবেগ, অপশান সি আছে বল, অপশান ডি আছে গতিশক্তি। তাহলে এটা অপশান বি হবে, অবশ্যই রৈখিক ভরবেগ। তারপরে নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি, এটা অপশান এ আছে ঘূর্ণন গতি, অপশান বি আছে বল গতি, অপশান সি আছে বৃত্তীয় গতি, অপশান ডি আছে কোনোটিই নয়। এটা অনেকেই ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি এই ব্যাপারটা গুলিয়ে ফেলবে, কিন্তু মনে রাখতে হবে এখানে যেহেতু বস্তুটা অনেকটা বড়, মানে কোনো একটা অক্ষের সাপেক্ষে পৃথিবী ঘুরছে, পৃথিবী অনেক বড়, মানে যখন বড় বস্তুর কনসেপ্ট থাকবে তখন আমরা কিন্তু ঘূর্ণন আসবো, আর যখন ক্ষুদ্র বস্তুর কোনো কনসেপ্ট থাকবে তখন আমরা বৃত্তীয় আসবো। তাহলে অবশ্যই অপশান এ হবে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির ব্যাপারটা হবে। mg পরমাণুর সঠিক যে ইলেকট্রন বিন্যাস, এখানে বিভিন্ন মান দেওয়া আছে 3, 3, 8, 1, 2, 8, 2, তারপরে 2, 8, 3, 8, 2, 2। এটা মনে রাখতে হবে। এটা যেটা হবে সেটা হবে 2, 2, 8, 2, অর্থাৎ অপশান বি। এটা হবে অপশান বি। মৌলের মূলগত ধর্ম প্রকাশ করে, এটা মনে রাখতে হবে পারমাণবিক সংখ্যা আছে, পারমাণবিক গুরুত্ব আছে, ভর সংখ্যা, নিউটন সংখ্যা, এটা অবশ্যই পারমাণবিক সংখ্যা হবে। প্রথমেই বলে দিই যে কোশ্চেনটা আমরা প্রথমেই দিয়ে দিয়েছি, কোশ্চেনটা দেখবে। সে কোশ্চেনটা দেখার পরে পুরো উত্তরগুলো করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করতে তোমরা ভুলবে না, এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। তারপরে একটি গতিশীল বস্তুকণার সরণ সময় লেখচিত্র কীরকম হবে? এটা অপশান বিভিন্ন দেয়া আছে। এটা অপশান দেয়া আছে যেমন একক মানের, শূন্য মানের, অসীম এবং যে কোনো মানের। এটা একটা কনস্ট্যান্ট মান, একটা কনস্ট্যান্ট কথার হওয়া উচিত ছিল, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক কোনো হওয়া উচিত ছিল, বেগটা ধ্রুবক থাকবে। যাই হোক, এখানে অপশান এ হবে একক মানের। 1.8 লব্ধ রাশি, এখানে অপশান বলা আছে দৈর্ঘ্য, ভর, তারপরে সময়, কার্য। মনে রাখতে হবে দৈর্ঘ্য, ভর, সময় এগুলো হলো প্রাথমিক রাশি, আর কার্যটা মনে রাখতে হবে সেটা লব্ধ রাশি এর মধ্যে পড়বে। তারপরে আমরা চলে যাব যে দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশি উদাহরণ দাও যাদের একটি স্কেলার অপরটি ভেক্টর। মনে রাখতে হবে আমরা টর্ক বলতে পারি, কার্য বলতে পারি। এটা হলো টর্ক হলো ভেক্টর রাশি, কার্য হলো স্কেলার রাশি, বা আমরা বলতে পারি বেগ এবং দ্রুতি। তাহলে বেগটা হলো ভেক্টর রাশি আর দ্রুতিটা হলো স্কেলার রাশি। এদের কিন্তু মাত্রা বলো, একক বলো, সবই কিন্তু একই হয়ে যাচ্ছে। তারপরে আমরা চলে আসছি
গ্রুপ বি এর এতক্ষণ আমরা গ্রুপ এ সম্পর্কে শিখলাম। এরপরে আমরা চলে আসছি গ্রুপ এরপরে আমরা চলে আসছি সেটা হলো গ্রুপ বি এর অঙ্কটা হলো এবারে গ্রুপ বি এর 2 এর 1-এরটা মাত্রা নেই কিন্তু একক আছে, এটা অবশ্যই কোণ আমরা বলবো। মাত্রা নেই একক আছে, কোন একটা রাশির নাম হলো কোণ। একটি বস্তুর প্রাথমিক বেগ এবং শেষ অবস্থান, একটি বস্তুর প্রাথমিক শেষ অবস্থান একই হলে সরণ কত হবে? অবশ্যই সরণ 0 হবে। 1 নিউটন সমান মনে রাখতে হবে 10⁵ টাইম, এটা মনে রাখতে হবে। 2.4 বলা আছে বেগ এবং ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সরলরেখায় ঊর্ধ্বে নিক্ষিপ্ত করলে তখন আমরা বেগ এবং ত্বরণ পরস্পর বিপরীতমুখী পাবো। অর্থাৎ উল্লম্ব বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু এই কন্ডিশনটা অর্থাৎ বেগ এবং ত্বরণ এই বিপরীতমুখী কনসেপ্টটা পাবো। তারপরে বলা আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি না? এটা অবশ্যই পারে না। তারপরে বলা আছে যে 2.5-এর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি। তাহলে বলের পরিমাপ কোন সূত্র থেকে করা যায়? সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে করা যায়। তারপরে সত্য মিথ্যা বলতে বলেছে নিউক্লিয়াস থেকে যত দূরে অগ্রসর হওয়া যায় তখন শক্তি বৃদ্ধি পায়। এটা একদম নয়, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তত শক্তি হ্রাস হয়, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে 2.7 বলা আছে ভর সংখ্যা কি? ভর সংখ্যা বলতে আমরা যেটা আসবো, ভর সংখ্যা বলতে মনে রাখতে হবে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই সমষ্টিকে ভর সংখ্যা বলবো। এটা মনে রাখতে হবে, ভর সংখ্যা মানে নিউটন এবং প্রোটনের সমষ্টি। আর ইলেকট্রন আধার মনে রাখতে হবে মাইনাস দিয়ে শুরু করতে হবে, -1.6 × 10⁻⁹ কুলম, -1.6 × 10⁻⁹ কুলম। ক্লাস 9-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তারপরে আমরা চলে আসছি গ্রুপ সি এর যে বিভাগটা আছে গ্রুপ সি, সেটা হলো বলা আছে সাধারণ তুলাযন্ত্রে পাটকারাগুলি অনুপাত 5:2:2:1 থাকে কেন? মনে রাখতে হবে তুলাযন্ত্রে ব্যবহারের জন্য 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত এবং 10 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত বিভিন্ন ভরের পাটকারা থাকে। সবচেয়ে কম ভর মাপা হয় 10 মিলিগ্রাম আর সবচেয়ে বেশি মাপা হয় 211.10 গ্রাম মাপা হয়। এই জন্য বাটখারাগুলো কতই থাকে 5:2:2:1 অনুপাতে রাখা হয়। তারপরে স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্য 3.2 এর যে প্রশ্নটা বলা আছে, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য বলেছে, এটা মনে রাখতে হবে। স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্য হলো এই রাশির স্কেলার রাশির মান আছে, কোনো অভিমুখ নেই। উদাহরণ আমরা ভর, সময়, চাপ বলতে পারি। আর ভেক্টর রাশির মান ও অভিমুখ 2 আছে, যেমন বেগ, ভরবেগ, এগুলো সব কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়বে। স্কেলার রাশির ক্ষেত্রে মানের পরিবর্তনে এই রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি বলবো, মান বা অভিমুখ বা উভয়ের পরিবর্তনে এই রাশির পরিবর্তন ঘটে। দুই 2.3-এর যে কোশ্চেনটা আছে যে ত্বরণের এককে প্রতি সেকেন্ড 2 বার ব্যবহার করা হয় কেন? মনে রাখতে হবে একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। তারপরে আমরা 3.4 এর কোশ্চেনটা হলো যে বলের সংযোজন সংক্রান্ত সামন্ত্রিক সূত্রটি বিবৃত করতে বলছে। মনে রাখতে হবে এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি সামন্তরিকের যদি সন্নিহিত বাহু দ্বারা মান এবং দিকে প্রকাশ করা হয় তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ বল দুটি লব্ধি প্রকাশ করবে ও মান অধিক প্রকাশ করবে। এটাই হলো সামন্তরিক সূত্র। তারপরে এর অথবা একটা প্রশ্ন আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলতে অর্থাৎ বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে।
তারপরে 3.4 একটা 3.5 একটা কোশ্চেন আছে, আইসোটোপ কাকে বলে, উদাহরণ দিতে বলছে। অর্থাৎ যে সকল মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আমরা আইসোটোপ বলবো। যেমন দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন, দেখা যাচ্ছে হাইড্রোজেনের দেখো প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা আলাদা, তাহলে এগুলোকে আমরা আইসোটোপ বলবো। তার পরের প্রশ্ন হচ্ছে রাদারফোর্ড কিভাবে উপলব্ধি করেন যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা। মনে রাখতে হবে রাদারফোর্ড পর্যবেক্ষণ করেন যে বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যাচ্ছে, এ থেকে বোঝা যায় যে পরমাণু বেশিরভাগ স্থান ফাঁকা। এরপরে আমরা পরের প্রশ্নটা চলে আসব যে ধরে নাও 30x13 মৌলটি পরমাণু 3টি প্রোটন 3টি নিউট্রন গ্রহণ করলো। চূড়ান্ত পরমাণুর সঙ্গে বলা আছে 35/18 পরমাণুর সম্পর্ক বুঝিয়ে দিতে বলছে। তাহলে দুটো ইলেকট্রন, এই দুটো প্রোটন দুটো নিউট্রন এটা হচ্ছে, তাহলে ভর সংখ্যা কত 5 হলো, তাহলে ভর সংখ্যা 30-এর জায়গায় 35 হবে। আর নিচেটা পরমাণু ক্রমাঙ্ক প্রোটন কটা বৃদ্ধি হবে, দুটো বৃদ্ধি পাচ্ছে, তাহলে ছিল 13 হয়ে গেল 15। তাহলে মৌলটা নতুন মৌলটা হবে বা চূড়ান্ত মৌলটা হবে 35x15। 35 মানে 30 থেকে 5 বাড়লো 35, আর এখানে 15 মানে 2 বাড়লো, তাহলে 15 হলো, তাহলে 35x15 হয়ে গেল চূড়ান্ত মৌলটা, এটা হয়ে গেল। এবারে যে মৌলটা একটা দেয়া আছে এর সঙ্গে মানে কি কনসেপ্ট করা যায়, মনে রাখতে হবে এই মৌলটার কাছে ভর সংখ্যা সমান হলে এটা কিন্তু আইসো বার হবে। যদি ভর সংখ্যা সমান তাই আমরা এখানে কি বলবো, আইসো বার। তারপরে আমরা 3.7-এর চলে আসছি নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। 1 নম্বর হলো তীব্র আকর্ষণ বল, নাম্বার 2 আধান নিরপেক্ষ বল, 3 নম্বর হলো স্বল্প পাল্লার বল, মানে খুব অল্প রেঞ্জে কাজ করে। তাহলে 1 নম্বর হলো প্রচণ্ড আকর্ষণী বল, আধানের উপর নির্ভর করছে না আর খুব অল্প দূরত্বের মধ্যে কাজ করে। তারপরে আমরা আসছি চলন্ত ট্রেন যখন হঠাৎ থেমে গেলে যাত্রীরা ঝুঁকে পড়ে কেন। মনে রাখতে হবে গাড়ি যখন স্থির থাকে তখন যাত্রীরাও স্থির থাকে। গাড়ি হঠাৎ যদি চলতে শুরু করে তাহলে যাত্রীর দেহের নিম্নাংশ এবং গাড়ির থাকা হঠাৎ মানে গাড়ির সংস্পর্শে থাকা হঠাৎ চলতে শুরু করে, কিন্তু গাড়ির ঊর্ধ্বাংশ স্মৃতিচার্যের জন্য স্থিরও থাকতে চায়, ফলে যাত্রীরা ঝুঁকে পড়ে। তাহলে গাড়ি যখন স্থির থাকে তখন যাত্রীরা স্থির থাকে, গাড়ি হঠাৎ যখন চলতে শুরু করে তখন যাত্রীর দেহের নিম্নাংশ স্থির অবস্থা থাকতে চায়, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ গতিচার্যের জন্য মানে স্থির অবস্থা থাকতে চাইছে, ফলে যাত্রীরা কি ঝুঁকে পড়ছে। এখানে যেটা কোশ্চেনটায় বলা আছে যে একটা ট্রেন হঠাৎ থেমে গেল মানে কি, এটার মতোই অনেকটা উত্তরটা হবে। ট্রেন হঠাৎ থেমে গেল মানে ট্রেন যখন চলছে, যখন শরীরের সমগ্র অঙ্গটা ট্রেনের সঙ্গে কিন্তু গতিশীল ছিল। মনে রাখতে হবে ট্রেন যখন চলছিল তখন শরীরের সমগ্র অংশটা ট্রেনের সঙ্গে কিন্তু গতিশীল ছিল। যখন ট্রেনটা থেমে গেল তখন মানে শরীরের যে নিম্নাংশ সেটা কি হলো, ট্রেনটা থেমে যাওয়ার সঙ্গে স্থির হয়ে গেল, কিন্তু আমাদের সবচেয়ে ভারী অংশ মাথা, তাহলে মাথাটা কিন্তু স্থির অবস্থা আসতে পারছে না, তখন কি হয়ে সে ঝুঁকে পড়ছে, এটা মনে রাখতে হবে। তারপরে আমরা চলে আসছি অথবার প্রশ্নটা। বলা আছে 0.5 নিউটন 1 মিলিগ্রাম বস্তুর ওপরে 0.5 ডাইন বল 1 মিলিগ্রাম বস্তুর ওপরে ক্রিয়া করলে তো কত ত্বরণ সৃষ্টি হবে। মনে রাখতে বলের মান 0.5 ডাইন, আর এম এর মান বলা আছে 1 মিলিগ্রাম মানে 1/1000 মানে 10⁻³ গ্রাম। আমরা নিই এফ সমান এম এ, এম মানে বল, এফ মানে বল, এম মানে ভর, আর এ মানে ত্বরণ।
তাহলে এর মান পেয়ে গেল, মানটা বসিয়ে দেখা যাচ্ছে 500 আসছে, তাহলে ত্বরণ কত হবে 500 সেমি পার সেকেন্ড স্কয়ার হলো ত্বরণের মানটা। তাহলে এখানে বলের মান কত, বলের মান 0.59, ভরের মান কত 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম মানে 1/1000, 1/1000 মানে 10⁻³ গ্রাম। আমরা জানি এফ সমান এম এ, এফ মানে বল, এম মানে ভর, আর এ মানে ত্বরণ, তাহলে এ সমান F/m। তাহলে এফ এর মান এর মান বসিয়ে দেখা যাচ্ছে যে 0.5 × 10⁻³, তাহলে আমরা এখানে বলতে পারি 500, তাহলে ত্বরণ কত 500 সেমি পার সেকেন্ড স্কয়ার। এরপরে আমরা গ্রুপ ডি এ যেগুলো পড়েছে সেটা নিয়ে আলোচনা করব। মাপনী চোঙ সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে অদাব্য অনিয়তাকার কঠিন বস্তু ঘনত্ব নির্ণয় করবে। একটা মাপনী চোঙ আঁকা হয়েছে, এর মধ্যে কিছু জল বা তরল রাখা হয়েছে, এই অবস্থায় তার আয়তনটা V1। এবারে একটা অনিয়তাকার বস্তু সুতোর সাহায্যে আস্তে আস্তে এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। মনে করা গেল সে আয়তনটা কি হলো, আয়তনটা দেখা যাচ্ছে V2 হলো, আয়তনটা V2 হলো। তাহলে কত আয়তন বৃদ্ধি পেল, আয়তন বৃদ্ধি পেল, তাহলে V2 - V1, এটাই যে অনিয়তাকার বস্তুটা ফেলেছি তার আয়তন। তাহলে বস্তুর প্রকৃত আয়তন V2 - V1, আর আমরা ধরে নিচ্ছি বস্তুর ভর m, তাহলে ঘনত্ব কি হবে ভর বাই আয়তন, তাহলে m/V2 - V1, তাহলে ঘনত্ব নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো, অথবা একটা প্রশ্ন আছে ভালো তুলা যন্ত্রের গুণাবলীগুলো কি কি। ভালো তুলা যন্ত্রের গুণাবলীগুলো কি কি? নাম্বার 1, তুলা যন্ত্রটি নির্ভুল হবে। নাম্বার 2, তুলা পাত্রটি সুবেদী হবে। নাম্বার 3, তুলা পাত্র দৃঢ় হবে। এটা হলো ভালো তুলা যন্ত্রের গুণাবলী। তারপরে আমরা চলে আসছি লেখচিত্র বা বীজগাণিতিক উপায়ে v² = u² + 2s, এটা বলেছে। এটা পরীক্ষায় যে কোনো একটা ভাবে করলেই হয়, আমি কিন্তু দুটো ভাবে করিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে করে রাখবে। আমি প্রথম লেখচিত্রের সাহায্য করছি। ধরে নিচ্ছি বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং সময় 0 যখন তার প্রাথমিক বেগটা ইউ ছিল, মানে সময় 0-তে প্রাথমিক বেগ ইউ। টি সময় পর বেগটা ভি হয়েছে, টি সময় অতিক্রান্ত দূরত্ব এস বলেছে। তাহলে এখন এসটা মানে এখান থেকে দেখা যাচ্ছে যে টি সময় যে দূরত্ব এস যাচ্ছে সেটা মানে হলো ও এ বি ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে লেখা হলো ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে একটা ট্রাপিজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে হাফ লিখলাম, সমান্তরাল বাহু মানে আমরা লিখব ও এ প্লাস বিডি, ও এ প্লাস বিডি ইন্টু লম্ব দূরত্ব আমরা ওডি বলবো, হয়ে গেল। তাহলে এখানে ও এর মান কত, ও এর মান হলো ইউ, বিডির মান ভি, আর ওডি মানে এইটা এক্স অক্ষে ওডি বসানো হয়েছে, তাহলে এটা টি হবে, মানগুলো বসানো হয়েছে। বসিয়ে দেওয়ার পরে এখানে ওডির মান টি বসিয়েছি, ওপর নিচে একটা এ মানে ত্বরণ গুণ করা হয়েছে, আর এইটা মানে এটি মানে ভি মাইনাস ইউ করা হয়েছে। তাহলে এখানে নিচে একটা এ রয়ে গেল, তাহলে একটা গুণ করলে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি v² = u² + 2s। তাহলে এটা হলো আমরা লেখচিত্রের সাহায্যে যে প্রমাণটা সেটা শিখলাম। এরপরে আমরা যে বীজগাণিতিক উপায়ে আমরা প্রমাণ শিখেছি, আমরা জানি v = u + at। এই সমীকরণ উভয় পক্ষে বর্গ করা হলো, বর্গ করলে আমরা দেখতে পাচ্ছি v² = u + at হোল স্কোয়ার, এটা a প্লাস হোল স্কোয়ার সূত্রে পেয়েছি a² + 2a + b², তাহলে u² + 2 u at প্লাস হাফ a² t², তাই 2 এর কমন নেওয়ার পরে তাহলে ut প্লাস হাফ at², এইটা মানে এস হয়ে গেল। তাহলে v² = u² + 2s, অর্থাৎ বীজগাণিতিক উপায় কিন্তু প্রমাণ করাটা সোজা। তারপরে দেওয়া আছে, এখান থেকে বলা আছে উপরের সারণীতে, এইটাতে অথবা প্রশ্নে বলা আছে উপরের সারণীতে বিভিন্ন বেগ দেয়া আছে, বেগ সময় লেখচিত্র আঁকতে বলছে এবং গতি কীরকম বলতে বলছে। তাহলে এক্স অক্ষে আমরা তাহলে দেখা যাচ্ছে এক্স অক্ষে আমরা কি করেছি, এক্স অক্ষে আমরা সময় স্থাপন করেছি, আর ওয়াই অক্ষে আমরা বেগ স্থাপন করেছি। তাহলে সময় এবং বেগ স্থাপন করতে দেখা যাচ্ছে যে একটা লেখচিত্র পেয়েছি, এটা তোমরা অবশ্যই পেন দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। আঁকার পর ঠিক এইরকমভাবে আঁকা হবে। তাহলে
যদি তোমরা নাম দিয়ে দাও, ধরো এইখানটা যদি শূন্য দিয়ে এখানটা যদি নাম দাও, এটা 5 দিতে পারো, এটা 10 দিতে, এটা 5 দিতে পারো, এটা 10, এটা 15, এটা 20, আর এখানে হলো 10, 10, 20, 30, 40। তাহলে এরকম করা হয়েছে। তাহলে বিন্দুগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে বসিয়ে দিতে এখানে এরকম একটা লেখচিত্র পাওয়া গেছে। এটাই হলো আমরা কি পাচ্ছি, এটা হলো বস্তুকণাটি সমত্বরণযুক্ত হবে এবং প্রাথমিক বেগটা 0 হবে। তাহলে এটা লেখচিত্রটা এঁকে আর এইটুকু কথা লিখলে তোমরা 3 পেয়ে যাবে। পরের যে কোশ্চেনটা আছে সেটা হলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ফার্স্ট সামেটিভ যে কোশ্চেন নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি, ক্লাস 9-এর টপিক আজকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আরও কোন ধরনের ভিডিও বেশি বেশি চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। 4.3 পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের স্বীকার্যগুলি লিখতে বলছে। এখানে স্বীকার্য 3টে পয়েন্ট আছে। 1 নম্বর হলো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবল অনুমোদিত কক্ষপথে প্রদক্ষিণ করে। এই অবস্থায় ইলেকট্রনগুলি কোনো শক্তি গ্রহণ বা বর্জন করতে পারে না, মানে শোষণ বা বর্জন কোনো কিছু করে না। এই সকল কক্ষপথকে আমরা স্থায়ী কক্ষপথ বলবো। এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 আমরা কি বলবো, আবর্তনশীল ইলেকট্রনগুলি কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। L মানে কৌণিক ভরবেগ, তাহলে L = NH/2π। N মানে পূর্ণ সংখ্যা একটা, H মানে প্লাঙ্ক ধ্রুবক বলবো, তাহলে L = NH/2π। 3 নম্বর হলো উচ্চ শক্তি স্তর, যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে চলে এলে শক্তি বর্জন করে, বা উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে চলে এলে শক্তি বর্জন করে, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গৃহীত হয়। তাহলে U1 - E2 = h nu, E2 - U1 = h nu। এটা হলো আমরা পেয়ে গেলাম। 4.3 এটা অথবা প্রশ্নটা আছে, এটাই লাস্ট প্রশ্ন। বলা আছে পরমাণুর মৌলিক 3টি কণিকার নাম লিখতে বলছে, তাহলে ভর এবং আধানের তুলনা করতে বলছে। তাহলে মৌলিক 3টে কণিকার নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের দেখা যাচ্ছে ভর কী হবে, ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻31 কেজি। আধান কী হবে, -1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের আমরা কি বলবো, প্রোটনের ভর হলো 1.6725 × 10⁻27 কেজি। আধান হবে 1.6 × 10⁻19 কুলম্ব। নিউট্রন সবচেয়ে ভারী কণিকা, সেটা হলো 1.6750 × 10⁻27 কেজি। আর এর আধানটা কি হবে, আধানটা 0 হবে। আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।